রমজানে পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক। মন্ত্রী বললেন, কারসাজি করলে ব্যবস্থা। সবাইকে সম্মান জানাই বলি, এক্ষেত্রে ভোক্তাকে ক্ষতি হইতে আমরা দেব না, এবং এই ব্যাপারে যারা এই কারসাজি করবে তাদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ আমরা গ্রহণ করব। মৌসুমি ফলে কেমিক্যাল না থাকার চূড়ান্ত ঘোষণার আগে সব বাজার পরিদর্শনের দাবি ভোক্তাদের। তারা পরীক্ষা করে কি পায় এটা আমরা জানি না। পেপার পত্রিকায় অনেক কিছু দেখি, কিন্তু বাস্তবে তো আর সেটা হয় না। সরকারের রিপোর্ট পুরো সত্য না, আংশিক সত্য। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এই উদ্যোগটা যেন একটা কন্টিনিউয়াস মনিটরিং এখানে থাকে, ল্যাবরেটরিগুলিতে যেন এগুলির প্রায় স্যাম্পলগুলি অ্যানালাইসিস হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গুলিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেএমবি সদস্য এবং রাজধানীর রামপুরা ও তুরাগে 2 ছিনতাইকারী নিহত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে বন্দুকযুদ্ধ। বাংলাদেশে সাম্প্রতিক গুপ্ত হত্যার ঘটনায় ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান। রিমান্ডে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। ব্রিফিংয়ে ডিবি। বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ড স্থলের পাশে থাকা মাইক্রোবাস জব্দ। পুরো ঘটনা দেখার কথা স্বীকার চালকের, জানালো পুলিশ। এবং কঠোর অভিবাসন নীতিমালার কারণে ব্রিটেন থেকে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা। উল্লেখযোগ্য হারে বাড়ছে ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা। রমজানের নিত্য পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বৈঠক করল বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ হুঁশিয়ারি দিয়েছেন, কারসাজি করে পণ্যের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ীরা। রমজান শুরুর আগেই পণ্যের মজুদ, সরবরাহ ও দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী। বরাবরই বলা হয়েছে সরবরাহ ও দাম স্বাভাবিক থাকবে। তবুও রোজার আগেই 2-1টি পণ্যের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ে উদ্বেগ বাণিজ্যমন্ত্রীর। বিশেষ করে ডিওলেটার নিয়ে চিনি আটকে রেখে যে ব্যবসায়ীরা দাম বাড়ানোর পায়তারা করছেন তাদের সতর্ক করে দেন মন্ত্রী। এছাড়া পাইকারির চেয়ে খুচরা পর্যায়ে দাম বেশি বাড়ার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে ট্যারিফ কমিশনকে বসার নির্দেশ দেন তিনি। চিনির মূল্য 60 টাকার নিচে থাকার কথা, ডিওলেটারটা নেয় ব্যবসায়ী, নিয়ে মালটা তুলে মাঝখানে যারা এটার পাইকার তারা মালটা তুলে নেয়। নেওয়ার পরে এটা অনেক ক্ষেত্রে বাজারে ছাড়ে না, একটা কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়। দাম যদি কেউ বাড়াবার চেষ্টা করে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, সবাইকে সম্মান জানাই বলি, এক্ষেত্রে ভোক্তাকে ক্ষতি হইতে আমরা দেব না, এবং এই ব্যাপারে যারা এই কারসাজি করবে তাদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ আমরা গ্রহণ করব। অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করলে ওই মির গ্রুপের মতো অবস্থা হবে। বৈঠকে সিটি, মেঘনা, এস আলম গ্রুপের মতো প্রতিষ্ঠিত ভোগ্যপণ্য আমদানিকারক ও প্রস্তুতকারকদের পাশাপাশি পাইকারি ও খুচরা পর্যায়ে ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। এই সময় ব্যবসায়ীরা পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। আমরা এখানে কমিটমেন্ট করে গেছি, এই কমিটমেন্টটা রক্ষা করে রমজান মাসটা পার করতে পারি। এটা হলে আমি অন্তপক্ষে, আমার কলিগরা হ্যাপি। তিতাস গ্যাসের পাইপলাইনে আপনার কিছু কাঁচরা এবং ডিজেল চলে আসার কারণে আমাদের প্রতিষ্ঠানটা 7 দিন বন্ধ ছিল। প্রথম সপ্তাহে কিছুটা ডিস্টার্ব হয়েছে, কিন্তু এখন 24 ঘন্টা আমরা ডেলিভারি করতেছি। 3000 টন চিনি আমার মিলের থেকে যাচ্ছে, মোস্তফা কামালের মিল থেকে যাচ্ছে 1.5 থেকে 2000 টন। 5000 টন চিনি আপনার 2টা মিলের থেকে যাচ্ছে। রিকোয়ারমেন্টই হলো 5000 টন, কিন্তু আমরা আপনার এখানে 7 থেকে 8000 টন চিনি যাচ্ছে। এছাড়া ব্যবসায়ীদের সুবিধার্থে বাজেটে প্যাকেজ ভ্যাট বহাল রাখা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। সেই কারণে আজকে আমরা এখানে হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। এবছর দেশের কোথাও মৌসুমি ফলে ক্ষতিকর কেমিক্যাল বা ফরমালিন পাওয়া যায়নি। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট
আইএফএসটির এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ভোক্তারা বলছেন সব বাজার মনিটরিং করে দিতে হবে চূড়ান্ত রিপোর্ট। কেমিক্যাল থাকার বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য যেন তাদের বিভ্রান্ত না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। এদিকে ফলমূল ক্ষতিকর রাসায়নিক মুক্ত রাখতে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহিনের রিপোর্ট। খাদ্যদ্রব্যে বিষক্রিয়া শনাক্তকরণে 2007 সাল থেকে কাজ করে আসছে খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট। 2015 সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির গত 8 বছরের প্রতিবেদনে দেখা গেছে মৌসুমী ফল ছাড়াও সারা বছরই ফল সংরক্ষণ ও পাকানোর জন্য ফরমালিন ও অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা হতো। এতে মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিল মানুষ। এই অবস্থায় সবাইকে অবাক করে দিয়েছে আইএফএসটির প্রতিবেদন। আম, লিচু, তারপরে তরমুজ, এগুলো আমরা পরীক্ষা দিয়েছি, কোনো ফলমূলে বুঝতে পাইনি। তো তাতে মনে হয় যে এবার কোনো ফলমূলে ফরমালিন নাই। বিগত বছরগুলোতে ফলে অতিমাত্রায় ফরমালিন ও কার্বাইড সহ বিভিন্ন কেমিক্যাল মেশানোর বিষয়টি স্মরণ করে এই প্রতিবেদন নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। অনেক সময় আমরা দেখি বাজারে কিছু লোক আসে, তারা পরীক্ষা করে কি পায় এটা আমরা জানি না। আমরা সাধারণ ক্রেতা যারা, আমরা অন্ধবিশ্বাসে আমরা ক্রয় করি, অন্ধবিশ্বাসে আমরা খাই। কতটা 100% সেটাই এখন দেখার বিষয়। এখন আমরা তো পেপার পত্রিকায় অনেক কিছু দেখি, কিন্তু বাস্তবে তো আর সেটা হয় না। সরকারের রিপোর্ট পুরো সত্য না, আংশিক সত্য। এমন মনিটরিং নেই আমাদের ভিতরে যে যাতে স্বাস্থ্যসম্মত হয়, এমন নেই। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট বলছে প্রাকৃতিকভাবেও পরীক্ষা করা যায় ফরমালিন ও কেমিক্যাল। কেমিক্যাল পাকালে তার ভিতরে এক ভেরি শাইনি স্কিনটা হয়, আর ন্যাচারালি পাকালে খসখসে ভাব থাকবে। কেমিক্যাল পাকালে সুগন্ধ ভাব থাকে না। আমের যেটা জুসি ভাব, রসালো ভাব থাকে, মিষ্টি হয়, কিন্তু কেমিক্যাল পাকালে ওই ভাব পাওয়া যাবে না। শুধু প্রতিবেদনের উপর নির্ভর না করে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখার পাশাপাশি এক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বনের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। এই উদ্যোগটা যেন একটা কন্টিনিউয়াস মনিটরিং এখানে থাকে, যে ল্যাবরেটরিগুলো গভর্নমেন্ট অ্যাসাইন করে দেয় সেই ল্যাবরেটরিগুলোতে যেন এগুলির প্রায় স্যাম্পলগুলি অ্যানালাইসিস হয়। যে কেউ চাইলে খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে ফল বা যে কোনো ধরনের খাদ্যদ্রব্য পরীক্ষা করিয়ে নিতে পারেন বলে জানায় প্রতিষ্ঠানটি। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদে বিএনপি নেতা আসলাম চৌধুরী বিভিন্ন তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি আরও জানান, পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর সময় মুখস্থ করে দুটি চক্রের কাছে ফাঁস করে বিজি প্রেসের এক কর্মচারী। ওই দুটি চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তবে বিজি প্রেসের ওই কর্মচারী এখনও ধরাছোঁয়ার বাইরে। ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেহেদী সাফাদির সঙ্গে বৈঠকের ঘটনা ফাঁস হওয়ার পর রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী এখন পুলিশের 3য় দফা রিমান্ডে। ডিবি পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে মোসাদের সঙ্গে বৈঠকে অনেক তথ্য দিয়েছেন আসলাম চৌধুরী। তিনি অনেক কিছুই স্বীকার করেছেন। তিনি বলেছেন ওখানে কার কার সাথে বৈঠক হয়েছে, তার কারা কারা জড়িত ছিল, কারা কারা অর্থাৎ বেনিফিশিয়ারি গ্রুপের কাদের কাদের ক্লিয়ারেন্স নিয়ে তিনি গিয়েছেন এবং কারা কারা তাকে উৎসাহিত করেছেন এই কাজে, তারপরে কি পরিকল্পনা ছিল, অনেক কিছুই উনি বলেছেন, যাতে তার বিরুদ্ধে যে আনীত অভিযোগ সেটি আসলে আমাদের এ পর্যন্ত তদন্তে সেই অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এদিকে বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দুটি চক্রের মোট 9 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এই চক্রের সঙ্গে বিজি প্রেসের এক কর্মচারীও জড়িত, যাকে আটকের চেষ্টা করছে বলেও জানায় ডিএমপি। বিজি প্রেসের জনৈক অসাধু কর্মচারী যে প্রশ্নপত্র যখন ছাপা হয় তখন সে এই প্রশ্নপত্র মুখস্থ করে সে জুয়েল নামে একজনকে লিখে দেয়। জুয়েল আবার সাত্তারের কাছে দেয়, সাত্তার হৃদয়ের কাছে দেয়, হৃদয় দেয় আহমেদ নিলয়ের কাছে। আহমেদ নিলয় এটি বিপণন করে টাকার বিনিময়ে তার ফেসবুকের আইডির মাধ্যমে। এই দুটো চক্রই প্রতারণার চক্র। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু কিছু প্রশ্নের মিল থাকে। আর বিজি প্রেসের সেই অসাধু কর্মচারী সে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। এছাড়া বাংলাদেশে একটি কোম্পানির ইমেইল আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নাইজেরিয়ান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে, নানা প্রতিবন্ধকতায় পিছিয়ে পড়ছে বহুমুখী পাট পণ্য উৎপাদন শিল্প। সংকট নিরসনে সরকারের নেয়া পদক্ষেপ দৃশ্যমান হতে সময় লাগবে বলছে মন্ত্রণালয়।
রাজধানীর রামপুরা ও তুরাগে এবং গাইবান্ধায় গুলিতে 3 জন নিহত হয়েছে। পুলিশ ও র্যাবের দাবি বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। র্যাব জানায় মধ্যরাতে রাজধানীর পূর্ব রামপুরার বালুর মাঠ এলাকায় গুলিতে কামাল নামে একজন নিহত হয়। এ সময় 9 রাউন্ড গুলি ও 2টি অস্ত্র উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নামে রামপুরা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এদিকে গতরাতে তুরাগ এলাকায় র্যাবের চেকপোস্ট টহল দেওয়ার সময় একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এই ঘটনায় গুলিবিদ্ধ নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে অজ্ঞান পার্টির নেতা ছিল বলে জানিয়েছে র্যাব। অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কমলগঞ্জ গ্রামে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ওই বাড়ি থেকে বোমা ও গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত পার্লামেন্টে মঙ্গলবার রাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক প্রতিনিধি বার্ট কোয়েন্ডার্স বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপে বসার আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সংলাপ জরুরি বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে উল্লেখ করে ডাচ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশে প্রকৃত মানবাধিকার মূল্যবোধ বজায় থাকুক। 2014 সালের বিতর্কিত নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক মানবাধিকার ও নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই নিম্নমুখী হচ্ছে বলে ইউরোপীয় পার্লামেন্টের বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশে সংগঠিত হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনারও আহ্বান জানানো হয়। বাংলাদেশের ঘটনাবলী ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান ডাচ পররাষ্ট্রমন্ত্রী। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডটি দেখার কথা পুলিশের কাছে স্বীকার করেছে আটক মাইক্রোবাসের চালক। দুপুরে সাংবাদিকদের কথা জানান চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য। পুলিশ জানায় হত্যাকাণ্ডটি নিজ চোখে দেখলেও চালক জানে আলম হত্যার সাথে জড়িত আছে কিনা সে বিষয়ে আরও তদন্ত করা হবে। ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজে 3 জন মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটিকেও চলে যেতে দেখা যায়। এরপর নগরীর আরও বিভিন্ন স্থানের সিসিটিভিতেও মাইক্রোবাসটির সন্দেহজনক গতিবিধি গোয়েন্দা পুলিশের নজরে আসে। ঘটনার পর থেকে তাই গাড়িটিকে উদ্ধারে অভিযান চালানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কালো মাইক্রোবাসটিকে জব্দ করে পুলিশ। আটক করা হয় মাইক্রোবাসের চালক জানে আলমকে। যে ঘটনার পরপর যে মোটরসাইকেল আরোহী 3 জন পালিয়ে যাওয়ার পিছনে একটি মাইক্রোবাস সন্দেহজনকভাবে এবং বেশ দ্রুত গতিতে সেই ঘটনাস্থল ত্যাগ করেছিল। সেই মাইক্রোবাসটি আমরা গতকালকে আমরা উদ্ধার করতে পেরেছি। মাইক্রোবাসের চালক সহ তাকে আমরা আটক করেছি। ঘটনার সে দেখেছে, তারপরে সে দ্রুত গতিতে চলে গেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন জিজ্ঞাসাবাদ করবো। তাকে জিজ্ঞাসাবাদ করে যদি দেখি যে এখানে তাকে গ্রেফতার করার পর্যাপ্ত কারণ আছে, তাহলে আমরা গ্রেফতার করবো তাকে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, তদন্তের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হবে। বাংলাদেশের মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এগুলি করছে। সরকার দিনরাত এদেরকে দমন করার জন্য কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সহ গোয়েন্দা সংস্থা তাদের আইডেন্টিফাই করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আপনার আইনের আওতায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দুই একটা আপনার খুন করে বাংলার মানুষকে আপনার ভয় ধরাইতে পারবেন না। সাম্প্রতিককালে গুপ্ত হত্যা নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ইঙ্গিত না থাকলে এ ধরনের গুপ্ত হত্যার ঘটনা ঘটতে পারে না। অধিকাংশ হত্যাকাণ্ডগুলো প্রকাশ্য দিবালোকে ঘটেছে। এই সমস্ত নারকীয় ঘটনার ন্যূনতম কোনো হদিশ বের করতে না পেরে চরমভাবে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের উপর এগুলো দায় চাপাচ্ছেন। এই সমস্ত নিখুঁত হত্যাকাণ্ড সংঘটিত হওয়া এবং এর সংগঠনকারীদের লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতাশীলদের ইঙ্গিত না থাকলে
এটা কোনোভাবেই সম্ভব হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। কোনোটা ঘটনারই সুষ্ঠু তদন্ত জনসমক্ষে উপস্থাপন করা হয়নি এবং যাদেরকে গ্রেফতার করে নেওয়া হচ্ছে আমরা কখনোই চিহ্নিত করতে দেখিনি যে তারাই প্রকৃত হত্যাকারী বা তারা এই ঘটনাগুলোর সঙ্গে দায়ী। দেখছেন দুপুরের সময়। পুলিশের মাধ্যমে তদন্ত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন করার বিধান রেখে দুর্নীতি দমন কমিশন সংশোধন বিল 2016 জাতীয় সংসদে সংশোধিত আকারে পাশ হয়েছে। সকালে 10ম জাতীয় সংসদের 11তম অধিবেশনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রস্তাবনার পর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বিলটি কণ্ঠভোটে দিলে সর্বসম্মতভাবে তা পাশ হয়। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি দুর্নীতি দমন কমিশন সংশোধন বিল 2016 পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ কর্তৃক স্থিরীকৃত আকারে দুর্নীতি দমন কমিশন সংশোধন বিল 2016 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। সাভারে একটি পোশাক কারখানায় শ্রমিক হত্যার অভিযোগে এনে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের পর কারখানা বন্ধের ঘোষণা করেছে মালিকপক্ষ। দুপুরে শ্রমিকদের ছুটি দিয়ে আজকের দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সকালে ঘোষবাগ এলাকার পোশাক কারখানা সোনিয়া সোয়েটার লিমিটেডের 5ম তলায় সুইং অপারেটর মামুনের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। এ সময় শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করে এবং মামুনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলে। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় মালিকপক্ষ। তার বড় ভাই ফোন দিছি যে ভাই মমিন ভাই আছে নাকি, আপনার ওখানে গেছে নাকি, কয় যে না, এ তো আসে নাই। পরে কলম এখানে পাওয়া যাইতেছে না। আসলে ওটা মারা না, ওটা নিজে ধরে রাখে, নিজের থেকে ওটা ফাঁকি দেয়নি। ওনাকে যে কেন মারলো, কি জন্য মারলো, আমরা কেউ বলতে পারি। এটার বিচার চাই ভাই, যেটা আমার পাওনা ভিতরে, এটা যদি না দেওয়া লাগে এই জন্য আমাদের এই ঘটনা ঘটাইছে, আমাদের বের করে দেওয়ার জন্য। তদন্ত সাপেক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, থানা পুলিশ আছে, তারা আসছে ইনভেস্টিগেট করুক, তাদেরকে দায়িত্ব বুঝাই দেওয়া হয়েছে। তারা করার পরে যেটা আছে আমরা তারপরে অ্যাকচুয়ালি বুঝতে যাব। ঝিনাইদহে পূবালী ব্যাংকের গ্রাহককে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় রুবেল আহমেদ নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোররাতে সদর উপজেলার বেতাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এর আগে এ ঘটনায় আরও 3 জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে আব্দুস সাত্তার নামে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী ভোরে অভিযান চালিয়ে রুবেল আহমেদকে গ্রেফতার করা হয়। এছাড়া তার কাছ থেকে 20,000 টাকাও উদ্ধার করেছে পুলিশ। গত 29শে মে পূবালী ব্যাংকের ঝিনাইদহ শাখার সামনে একটি ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক হোসেনকে গুলি করা হয়। এ সময় তার কাছে থাকা 10,08,000 টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্টেশন ম্যানেজার নারায়ণ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। স্বীকারোক্তি মোতাবেক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে গ্রেফতার করা হয়েছে এবং রুবেলের স্বীকারোক্তি মোতাবেক এই ডাকাতির ঘটনায় লুণ্ঠিত আরো 20,000 টাকা উদ্ধার করা হয়েছে এবং রুবেলের কাছে আরো কিছু তথ্য পাওয়া গেছে, যা তদন্তকালে যাচাই বাছাই করে দেখা হবে। রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকে শুরুর দিকেই কেনাকাটা সেরে ফেলেন, আবার অনেকেই বিপণী বিতানে আসেন নতুন পণ্যের যাচাই বাছাই করতে। এই মুহূর্তে রাজধানীর চাঁদনী চক মার্কেটে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। সবুজ, মামুন, ঈদের যে কেনাকাটার খোঁজ খবর জানাতে আমরা সকাল থেকে রাজধানীর এই এলাকাতে আছি, যেখানে সকালে ছিলাম গাউছিয়া মার্কেটে, এখন আমরা এসেছি চাঁদনী চকে। তো চাঁদনী চকে আমরা এসে যেমনটা দেখছি যে এখানে কিন্তু যে কেনাকাটার যে ধুম পড়ে যাওয়া ঈদের আগে, সেটা কিন্তু এখনো হয়নি। অর্থাৎ সবেমাত্র রমজান শুরু হয়েছে, আজকে 3য় রমজান। তো সেখান থেকে মানুষজন কিন্তু আসছেন এবং কিনছেন, তো তাদের পছন্দ মতো জিনিস দেখছেন, পোশাক দেখছেন। তো এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম দোকানগুলোতেই কিন্তু দেখেছি যে এই সময়টাতে কিন্তু সালোয়ার কামিজ, 3 পিস এই পোশাকের কেনাকাটা কিন্তু বেশি। অর্থাৎ এইগুলো তারা কিনে নিয়ে যাবে, রেডিমেড কেউ কিনে নিয়ে যাবে এবং কেউ এইগুলো কেনার পরে তার সাথে আবার কিছু হাতের কাজ করবে। এবং এখানেও কিন্তু দোকান বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে এই যে হাতের কাজ করা, এবং হাতের কাজের কিন্তু রকম ফের অনেক রকম আছে, যে মিরর ওয়ার্কটা কিন্তু এবার একটু বেশি চলছে। এর সাথে যে বুটিক্সের কাজ করা এবং সুই সুতার যে বেশ কাজ করা, যেগুলো পরতে আরাম এবং দেখতে গর্জিয়াস, সেই পোশাকগুলোই কিন্তু এবার একটু বেশি দেখছেন। এবং আমরা ক্রেতাদের সাথে কিন্তু কথা বলে দেখেছি যে তারা
এবারে একটু দেশি কাপড়ের দিকে কিন্তু দেশি কাপড়গুলোকে একটু প্রায়োরিটি দিচ্ছেন, অর্থাৎ তারা একটু দেশি কাপড় কিনছেন এবং দোকানিরা কিন্তু বলেছেন যে দেশি কাপড় তুলনামূলকভাবে কোয়ালিটি বা দেখতে একই রকম এবং সেই জায়গা থেকে দাম কম একটু বাইরের কাপড়ের চেয়ে, সেই জন্য কিন্তু দেশি কাপড়ের দিকে কিন্তু এবার ক্রেতাদের একটু ঝোঁক আছে এবং সেইখানে আরও কিন্তু তারা কিন্তু এই যে কাপড় কিনছেন এবং অনেকেই কিন্তু এখন শুধুমাত্র দেখে যাচ্ছেন, অর্থাৎ পছন্দের মতো কাপড় সেই দাম দর করে যাচ্ছেন, হয়তো শেষে আসবেন, এখনো কেউ নিয়ে যাচ্ছেন এবং শেষের দিকে একবার আসবেন। এটার সাথে কিন্তু আমরা কিন্তু বেশ দোকানেরা যেটা জানিয়েছেন, দিন যত বিক্রি হচ্ছে সাধারণ যেমন বিক্রি হয়, উৎসব আসছে সেই আবেশের যে বিক্রিটা হয় সেই জায়গা থেকে কিন্তু এখন বিক্রি হচ্ছে। তো এরপরে যে দিন যত গড়াবে বিক্রি তত বাড়বে এবং এদের সাথে যে বিভিন্ন ধরনের রকম ফেরের পোশাক পাওয়া যাবে সেই পোশাকের কিন্তু রকম ফেরও কিন্তু বাড়বে এবং ক্রেতাদের চাহিদা। এরপরে যে দিন যত গড়াবে বিক্রি তত বাড়বে এবং এটার সাথে যে বিভিন্ন ধরনের রকম ফেরের পোশাক পাওয়া যাবে সেই পোশাকের কিন্তু রকম ফেরও কিন্তু বাড়বে এবং ক্রেতাদের চাহিদা দিন দিন বিক্রেতারা জানবে এবং সেই মোতাবেক কিন্তু তারাও কিন্তু তাদের। দর্শক, রাজধানীর চাঁদনী চক মার্কেট থেকে কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সিলেটে ঘন ঘন মোবাইল কোর্ট করেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি ঠেকাতে পারেনি প্রশাসন। রোজার শুরুতে লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে সব ধরনের পণ্যের মূল্য, বিশেষ করে ইফতার সামগ্রীর দাম হয়ে পড়েছে লাগাম ছাড়া। এতে ক্রেতারা পড়েছেন বিপাকে। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সিলেট নগরীর রিকাবি বাজারে ছোলা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। এক সপ্তাহ আগেও যার দাম ছিল 75 থেকে 80 টাকা। পোলাওয়ের চিনিগুড়া চাল 35 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকা, আর কালিজিরা 20 টাকা বেড়ে 90 টাকায় বিক্রি হচ্ছে। চিনির দাম বেড়েছে কেজিতে 14 টাকা। মসুর ডালে বেড়েছে 15 টাকা, বেসনে 20 টাকা, আর খেজুর 20 থেকে 30 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। পোলাওর চাল চিনিগুড়া কিনেছি 120 করে, কয়েকদিন আগে ছিল 100 টাকা। ছানা আগে বেচতাম 70 টাকা, এখন বেচতে আছি 90 টাকা, 110 টাকা। মুসুরি ডাল আগে বেচতাম 100 টাকা, এরপরে এখন বেচতে আছি 120 টাকা। বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা খুব দরকার গভর্নমেন্টের। দাম বেড়েছে সব ধরনের সবজিরও। 3 দিন আগে যে কাঁচামরিচের কেজি বিক্রি হয়েছিল 30 টাকা, সেটা এখন 80 থেকে 100 টাকা। দ্বিগুণ বেড়েছে টমেটো, শসা ও বেগুনের দাম। আর বেশি দামে পণ্য বিক্রির কথা স্বীকার করেন ব্যবসায়ীরাও। আমরা তো কালীঘাট থেকে কিনে আনে ওই পড়তা ফলে বিক্রি করি। আমরা যে 20 টাকা না 22 টাকা বিক্রি, 15 টাকা কিনে 17 টাকা বিক্রি। আমরা তো এই 50 টাকা হলো 2 টাকা আর এই 10 টাকা হলো 2 টাকা। খুবই বেশি, মানে যার কাছ থেকে যত পারছে ফ্রি স্টাইলে নিচে কোনো নিয়ন্ত্রণ নেই। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে প্রতিদিন নগরীতে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তারপরও বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তাদেরকেও সচেতন করার এবং তাদেরকে তারা যাতে স্টক না করে এই জিনিসগুলো আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। ফলের দোকানের দামটা অস্বাভাবিক মনে হচ্ছে, আমরা সবাইকে সতর্ক করে আসছি। নেক্সট যদি আমরা এরকম পাই তাহলে আমরা সবাই জরিমানা করবো বা অন্য ব্যবস্থা নেব। গরুর মাংসের দাম সিটি কর্পোরেশনের নির্ধারিত মূল্য 400 টাকায় বিক্রি হলেও খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই মাছের দাম। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ইংল্যান্ড শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। প্রথম 2 টেস্ট দাপটের সঙ্গে জয় পাওয়া স্বাগতিকদের লক্ষ্য হোয়াইট ওয়াশ। তবে লঙ্কানরা চায় জয় দিয়ে সিরিজ শেষ করতে। লন্ডনের ঐতিহাসিক লর্ডসে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল 4টায়। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের দাপুটে বোলিংয়ে প্রথম 2 টেস্টেই বড় জয় পেয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। অ্যালিস্টার কুকের দলের এবার লক্ষ্য প্রথমবারের মতো 3 ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করা। ব্যাটে বলে দলের সবাই ছন্দে থাকায় লর্ডসে আগের টেস্টের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে থ্রি লায়ন্সরা। অন্যদিকে একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত লঙ্কানরা। মিলিন্দা সিরিবর্ধনের চোটের কারণে লর্ডসে অভিষেক হতে পারে 29 বছর বয়সী চামিন্ডা বান্দারার। এছাড়া এরাঙ্গার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ওঠায় দলে ফিরতে পারেন দাসুন সানাকা। লর্ডসে খেলা 7 টেস্টে কখনোই ইংল্যান্ডকে হারাতে পারেনি শ্রীলঙ্কা। তবে 1991 এর পর খেলা 4 টেস্টের সবকটিতেই ড্র করেছে লঙ্কানরা।
প্রণোস আর চাপা চৌধুরী। বাংলাদেশে কোনো মোবাইল কোম্পানি যদি 1000 মিনিট বোনাস দেয় 30 দিনের জন্য, তাহলে এই বান্দা নিজের কান কর্তন করে ফেলবে। তোর মোবাইলটা দে তো। বিশ্বাস করুন আর নাই করুন, রবিতে *1000# ডায়াল করলে পাবেন 1000 মিনিট বোনাস 30 দিনের জন্য। অফারটি উপভোগ করতে পূরণ করুন প্রতিদিনের সহজ টার্গেট। গড ব্লেস ইউর কান। কান কোনটা, ডান না বাম? রবি। বিচার বিভাগ পৃথক হলেও গাইবান্ধায় নির্মাণ হয়নি ম্যাজিস্ট্রেসি ভবন, যার ফলে এক কক্ষে দুবেলা দুজন বিচারককে বিচারিক কার্যক্রম চালাতে হচ্ছে। অন্যদিকে জজ আদালতের একমাত্র ভবনে জায়গা সংকুলন না হওয়ায় দুর্ভোগ আর ভোগান্তির শেষ নেই বিচার প্রার্থীদের। ম্যাজিস্ট্রেসি ভবন না হওয়ার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করলেন জেলা বারের কর্মকর্তারা। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। গাদাগাদি করে আদালতের সরু বারান্দায় কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ডাক করলেই হাত জোর করে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার প্রার্থনা করবেন তারা। বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নেই। প্রচন্ড গরম আর অতিরিক্ত মানুষের চাপে বিচার প্রার্থী এসব সাধারণ মানুষের অবস্থা একেবারে নাজেহাল। একটা মাত্র ঘন্টার পর ঘন্টা এখানে 4-5 ঘন্টা এসে দাঁড়ায় থাকতে হয়। সে বাচ্চাকে যে খাওয়াবে বা তার টয়লেট বাথরুম লাগতে পারে সেটারও কোনো বন্দোবস্ত নাই। যে কষ্টটা আমরা ভোগ করতেছি, হয়তো মনে হয় জেলখানায় যারা থাকে তাদের চেয়ে আমরা কোনো অংশ কম নই। এখানে আমাদের অবশ্যই একটা সুন্দর একটা জায়গা পরিবেশ করা দরকার, বসার স্থান করা দরকার। একই পরিস্থিতির শিকার হতে হয় আইনজীবী সহ বিচারিক প্রক্রিয়ার সাথে জড়িত অন্যদেরও। আইনজীবীদেরই আসলে বসার জায়গা সংকুলন হয় না বর্তমানে, আর সেখানে বিচারপ্রার্থীরা ঘন্টার পর ঘন্টা এই বারান্দায় দাঁড়া হয়ে তারা দুর্ভোগের শিকার হচ্ছে প্রতিনিয়ত। এত ভিড় যে দেখা যাচ্ছে যে একটা কোর্টে গিয়ে আর একটা কোর্টে যেতে আমাদের বেশি হিমশিম খেতে হয়। জেলা বারের কর্মকর্তাদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণেই গাইবান্ধায় ম্যাজিস্ট্রেসি ভবন নির্মাণ হচ্ছে না। বিচার প্রার্থী মানুষ এবং লয়ারদের জন্য মনে হয় যে বিমাত্রীয় সুলভ ব্যবহার করা হয়। ডিজাইন প্ল্যানে আমাদের কিন্তু কোনো কিছু থাকে না। প্রশাসনের এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যায়, অর্থাৎ এই কাজটা অনেক আগে হতে পারতো। আমাদের পরে যে জায়গাগুলোর কাজ শুরু হয়েছিল তাদের কাজটা শেষ হয়েছে। এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। জেলা জজ ও ম্যাজিস্ট্রেট মিলে 22টি আদালতে প্রতিদিন প্রায় 10,000 মানুষ বিচারের জন্য আসেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দুপুরের সময় আরো থাকছে। কোপা আমেরিকায় স্বরূপে ফিরল আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। কোতিনহোর হ্যাট্রিকে হাইতিকে 7-1 গোলে বিধ্বস্ত করল নেইমারবিহীন দল। সাভারে আগুনে প্লাস্টিক কারখানার মালামাল পুড়িয়ে ছাই হয়ে গেছে। ভোরে কর্ণপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ড হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানায়, কর্ণপাড়া এলাকার এবি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন টিন শেডের পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। একদিকে দক্ষ শ্রমিকের অভাব, অন্যদিকে পাট চাষে কৃষকদের অনীহা। এই দুই কারণে অগ্রসর হতে পারছেন না বহুমুখী পাট পণ্য উৎপাদন শিল্প। এক্ষেত্রে উৎপাদিত পণ্যের বিপণন ব্যবস্থার উন্নয়ন আর শ্রমিকদের প্রশিক্ষণে সরকারি উদ্যোগ দরকার বলেই মত ব্যবসায়ীদের। তবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দাবি, সরকারের সুষ্ঠু নজরদারির কারণেই দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এখন বেশ কয়েকটি বিদেশি কোম্পানিও বাংলাদেশে পাটজাত পণ্য তৈরি করছে। জুবাইর ফয়সালের রিপোর্ট। একসময় নানা ধরনের পণ্য পরিবহন আর বিপণনে ব্যবহৃত ব্যাগ আর বস্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল পাটের পরিচিতি। সময় বদলেছে। পরিবর্তিত প্রেক্ষাপটে পাট এখন ব্যবহার করা হচ্ছে দৃষ্টিনন্দন ফটো অ্যালবাম, বাহারি নোটবুক, ওয়ালমেট আর শোপিসের মতো শতাধিক আইটেমের পণ্য তৈরিতে। ব্যাগ তৈরি হচ্ছে আজও, কিন্তু সেখানে আজ ঠাঁই নিয়েছে হরেক রকমের ডিজাইন, বাহারি কারুকাজ আর শৈল্পিকতার ছোঁয়া।
তবে পাটের বহুমুখী পণ্য উৎপাদনের এত সব উদ্যোগের পেছনে এখনো সবচেয়ে বড় বিনিয়োগ ব্যক্তি খাতের উদ্যোক্তাদের। সরকারিভাবে পণ্য উৎপাদন কিংবা বিপণনের জন্য নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। এর সঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্পের এ শাখার অগ্রগতি ব্যাহত হচ্ছে তৃণমূলে পাট চাষিদের সংখ্যা কমে যাওয়ায়। এই মুহূর্তে র ম্যাটেরিয়ালসের শর্ট আছে, পর্যাপ্ত সংখ্যক ডাইভার্সিফাইড প্রোডাক্টের যে ফেব্রিক্স উৎপাদন এবং সরবরাহ এবং চাহিদা এর ভিতরে পার্থক্য আছে। মার্কেট ডিমান্ড থাকা সত্ত্বেও সময় মতো পর্যাপ্ত ফেব্রিক্স পাওয়া যায় না। এখন হয়তো সেরকম বড় মার্কেট এই প্রোডাক্টগুলোর নাই, বিশেষ করে ইলেকট্রনিক যখন একটু ইমপ্রুভমেন্ট আসছে, এখন আমরা সীমিত আকারে প্রোডাক্ট বিক্রি করছি। যদিও সংকট সমাধানে সরকারের নেয়া পদক্ষেপ দৃশ্যমান হতে সময় লাগবে বলেই মত বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর। পাট শুধুমাত্র এই সালা, বস্তা আর দড়ির মধ্যে সীমাবদ্ধ না। আজকে পাট থেকে হাজার রকমের বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্ট এই বাংলাদেশে তৈরি হচ্ছে, এবং এই বহুমুখী প্রোডাক্ট করার জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোনো বিদেশি প্রতিষ্ঠান যদি আগায় আসে এবং তাদের দেখে আমরা শিখতে চাই। তবে ব্যবসার সম্প্রসারণ কিংবা উৎপাদন বৃদ্ধি করতে এক অঙ্কের সুদে ব্যাংক ঋণ সুবিধা নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। যে কোনো উৎসবে রাজশাহী সিল্কের প্রতি একটু বাড়তি আকর্ষণ থাকে নারী পুরুষ সবারই। আর ঈদ হলে তো কথাই নেই। রমজানের শুরুতেই সিল্ক মিলের শোরুমগুলোতে আস্তে আস্তে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। তবে দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিক্রেতারা বলছেন সবার সাধ্যের মধ্যে রয়েছে সিল্ক বস্ত্রের দাম। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বিদেশি বাহারি শাড়ির ভিড়েও গুণগত মান ও আকর্ষণীয় কারুকাজের কারণে দীর্ঘকাল ধরে সব শ্রেণীর মানুষের পছন্দের শীর্ষে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের শাড়ি। বলা হয়ে থাকে বাঙালি নারীর সৌন্দর্য ফুটে ওঠে শাড়িতেই, আর শাড়িটি যদি হয় সিল্কের তাহলে সেই সৌন্দর্য পায় নতুন এক মাত্রা। ঈদকে সামনে রেখে রমজানের শুরুতেই বেচাকেনা শুরু হয়েছে শাড়ির। শুধু শাড়ি নয়, সিল্কের তৈরি থ্রি পিস ও ফতুয়া পাঞ্জাবির কদরও বেশ। গুণগত মানের কারণে বছরের পর বছর ধরে সিল্কের ঐতিহ্য ও নতুনত্ব ক্রেতাদের চাহিদা ধরে রেখেছে। সিল্ক তো সবসময় নতুন, আর সিল্ক তো ঐতিহ্যবাহী। সিল্কের তো সবই আছে, শাড়ি, থ্রি পিস সবই আছে। অনেক ভালো, সফট, তারপর পরে আরাম। সিল্ক শাড়ি সব জায়গায় চলে, এর কোনো বছর নেই। তবে সিল্কের পোশাকের দাম কিছুটা চড়া বলে অনেক ক্রেতা মনে করলেও কেউ কেউ ভিন্ন সুরে কথা বলেছেন। উচ্চবিত্তদের জন্য এটা প্রযোজ্য, মধ্যবিত্ত বা নিম্নবিত্তের জন্য হয়তো সেই আশা ফুলফিল হবে না। দাম তুলনামূলক আসে, কম্পারেটিভলি একটু বেশি বেশি মনে হয়। ক্রেতা যদি বলে যে দামটা বেশি, তাহলে সে সিল্ক সম্পর্কে অজ্ঞ। অবশ্য ব্যবসায়ীদের দাবি সময়ের সাথে পাল্লা দিয়ে সিল্ক ফ্যাশনে আমূল পরিবর্তন আনলেও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে এর দাম। রাজশাহী সিল্কের পাঞ্জাবি করা হয়েছে 3-4 আইটেমের মধ্যে, তারপরে মসলিন শাড়ি আছে, সিল্কের বলাকা সিল্ক, হাতের কারচুপি শাড়ি। ডিজাইনের পরিবর্তন হয়েছে, প্যাটার্নের পরিবর্তন হয়েছে, কিন্তু দামের কোনো পরিবর্তন হয়নি। এর যা ছিল তাই আছে। দেশের প্রায় 80% সিল্কেরই কাপড় হয় রাজশাহীতে। এক যুগ আগেও এখানে অর্ধশত সিল্কের কারখানা থাকলেও আর্থিক দুরবস্থার কারণে এখন তা নেমে এসেছে মাত্র 5টিতে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। 2016 সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা পিএসসি বাতিলের দাবি জানিয়েছেন রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকরা। সকালে স্কুলের সামনে মানববন্ধনে অংশ নিয়ে অভিভাবকরা বলেন, পিএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এ কারণে মেধা বিকাশ না হয়ে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। এছাড়াও পিএসসি চালু হবার পর থেকে শিক্ষার্থীরা খেলাধুলার সময় পাচ্ছে না, ফলে শিশুদের আনন্দময় শৈশবও হারিয়ে যাচ্ছে। যেহেতু সরকারের সিদ্ধান্ত রয়েছে 2018 সালের পর পিএসসি পরীক্ষায় থাকবে না, তাই 2016 সাল থেকেই এ পরীক্ষা বাতিলের আহ্বান জানান অভিভাবকরা। একই স্টুডেন্ট, শিক্ষার্থী কেন দুইবার একটা অপ্রয়োজনীয় সার্টিফিকেট পরীক্ষা দেবে? বৃত্তি প্রথা চালু রেখে 2016 সাল থেকেই পিএসসি পরীক্ষা বন্ধ হোক। এখনো আরো 6 মাস বাকি আছে পিএসসি পরীক্ষা। ইচ্ছে করলে এই জিনিসটা আপনি খুব শীঘ্রই একটা ডিসিশনে নিয়ে নিতে পারেন। একটা পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিল, সেই পরীক্ষা আবার তাকে দিতে হচ্ছে, অর্থাৎ সেটা কিন্তু কোনো কাজেই লাগছে, সেটা কিন্তু পুরোপুরি একেবারেই অযৌক্তিক এবং অর্থহীন। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন হয়েছে। সকালে কমিউনিটি পুলিশের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। এ সময় বক্তারা বলেন, জঙ্গিবাদ দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই মাহমুদা আক্তার মিতুকে হত্যা করা হয়েছে।
কর্মসূচিতে দেশের সাম্প্রতিক সময়ে যেসব হত্যার ঘটনা ঘটেছে তারও তীব্র নিন্দা জানানো হয়। মানববন্ধনে জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। রমজান মাসে সেহরিতে ঘুম ভাঙানোর জন্য বিভিন্ন এলাকায় সুরে সুরে গান করে কাশিদার দল। চলতিবারও এ নিয়মের কোনো ব্যতিক্রম নেই। বিভিন্ন এলাকায় 15 থেকে 20 জনের এক একটি দল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছে। নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ও এলাকাভিত্তিক সংস্কৃতিকে ধারণ করে এ কাজ করছেন ধর্মপ্রাণ মুসলমান স্বেচ্ছাসেবকরা। সামিউল মুইদের প্রতিবেদন। গজলের এই সুর গভীর রাতে সব নিস্তব্ধতা ভেঙে পৌঁছে যায় মুসলমানের ঘরে ঘরে। রমজান শুরুর পর থেকেই অলিতে গলিতে দেখা মিলছে এমন কাসিদার। কেউ সুর মিলাচ্ছেন গজলে, আবার কেউ বা গাইছেন গানের প্রথম স্তবক। পূর্বপুরুষের ঐতিহ্য অনুযায়ী ও সামাজিক রীতিনীতিকে স্মরণ করে প্রতি রাতের নির্দিষ্ট একটি সময়ে বাড়ি থেকে বের হয়ে মানুষের ঘুম ভাঙাতে দেয়া এই স্বেচ্ছাসেবাকে তাদের দায়িত্ব বলে মনে করেন তারা। আমরা জন্মের পর থেকেই দেখছি যে আমাদের এলাকার মুরব্বীগণ যারা ছিল তারা অনেক আগে থেকে এটা করে আসছে। ওই শখে শখে আমরাও ওনাদেরকে ফলো করছি। খুশির থেকে আসে, বাবা মার থেকেও বলে যে আমরা যাচ্ছি, আমরা যাবো, আমরা গাবো, আমরা জাগাবো। অনেক সময় বাবা মাও আমাদেরকে উৎসাহ দেয়। 15 থেকে 20 জনের এক একটি দল কাজ করছে নির্দিষ্ট এলাকায়। গজল সহ বিভিন্ন ইসলামী গানের মাধ্যমে কোরাসের সুরে আধা ঘন্টা থেকে প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত সময় নিয়ে মানুষকে সেহরির জন্য জাগিয়ে তুলছে স্বেচ্ছাসেবকরা। যে আমরা ক্যাফেলোটা গাই, এইখান থেকে আমাদের প্রায় 1.5 কিলোমিটার মতো আমরা হাঁটি। আমরা প্রায় 20-25 জন লোকজনে এটার সাথে জড়িত। যেদিন ছেলে কম আসে, সাউন্ড কম হয়, সেদিন তারা বলে যে আর একটু সাউন্ড দেওয়ার জন্য, মানে তারা আরো উৎসাহিত করে আমাদেরকে। পুরো রমজান মাস জুড়ে এই কাসিদায় অংশ নেওয়ার বিনিময়ে ঈদের আগে হয়তো তাদের জুটবে সামান্য কিছু হাদিয়া। তবে শুধু হাদিয়া নয়, বরং ধর্মের প্রতি অনুরাগের বশেই এলাকায় এলাকায় এই কাসিদা ঘুরে বেড়ায় সুরে সুরে। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের লাহোরে পরিবারের অমতে বিয়ে করায় এক তরুণীকে পুড়িয়ে হত্যা করেছে তার মা। পারভিন নামের ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। লাহোর পুলিশের বরাত দিয়ে বুধবার স্থানীয় গণমাধ্যম জানায়, 18 বছর বয়সী জিনাত রফিক পরিবারের অমতে পালিয়ে গিয়ে হাসান খান নামের এক যুবককে বিয়ে করেন। এরপরেই পরিবারের সদস্যরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে এ নৃশংস ঘটনা ঘটায়। এ ঘটনায় গ্রেফতার হওয়া মা তার মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে। তবে জিনাত রফিক হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। গত সপ্তাহেও ইসলামাবাদের কাছে মারি শহরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারিয়া সাদাকাত নামে এক স্কুল শিক্ষককে পুড়িয়ে হত্যা করে তার পরিবারের সদস্যরা। এ নিয়ে 1 মাসে পাকিস্তানে 3 নারীকে একইভাবে হত্যা করা হলো। গত বছর পারিবারিক সম্মান রক্ষার নামে পাকিস্তানে অন্তত 1100 নারীকে হত্যা করা হয় বলে জানায় গণমাধ্যম। ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর গুলিতে 4 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 9 জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, গতকাল বিকেলে তেল আবিবের জনপ্রিয় এক এলাকায় এই ঘটনা ঘটে। ওই অঞ্চলটিতে বেশ কয়েকটি শপিং মল এবং রেস্তোরাঁ রয়েছে। 2 ফিলিস্তিনির বন্দুকধারী এই ঘটনায় জড়িত বলে জানিয়েছে ইসরায়েল পুলিশ। সেই সাথে 2 বন্দুকধারীকে গ্রেফতারের কথাও জানায় তারা। বন্দুকধারীর গুলিতে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই সন্ত্রাসী হামলার পরপরই তেল আবিবে নিরাপত্তা জোরদার করে ইসরায়েলি পুলিশ। কোপা আমেরিকা স্বরূপে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কোতিনহোর হ্যাট্রিকের পাত্তাই পেল না হাইতি। নেমারবিহীন সেলেকাওরা 7-1 গোলে বিধ্বস্ত করেছে প্রতিপক্ষকে। এ জয়ে বি গ্রুপে গোল ব্যবধানে এগিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে থেকে কোয়ার্টার ফাইনালের সান্ত্বনা বাঁচিয়ে রাখল 8 বারের চ্যাম্পিয়নরা। কোপাই শীর্ষ 8 নিশ্চিত করার মিশনে সোমবার পেরুর বিপক্ষে মাঠে নামবে দুঙ্গার ব্রাজিল। America matters more
আগের ম্যাচে ইকুয়েডরের কাছে হোঁচট খেয়ে ব্রাজিলিয়ানদের দুর্বল হাইতির বিপক্ষে জয় বিকল্প পথ ছিল না, কারণ পচা শামুকে পা কাটলে আসরে টিকে থাকার সম্ভাবনা সুতোই ঝুলে থাকবে। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে ৭৪ নম্বরে থাকা হাইতির দিবা স্বপ্ন নেইমারবিহীন দলটির বিপক্ষে রূপকথার জন্ম দেয়া, কিন্তু আহত বাঘের মতোই জয়ের ক্ষুধায় ব্রাজিলের ফুটবলাররা ছিল বিন্দুমাত্র আপোষহীন। তাই শুরু থেকেই প্রবল আক্রমণে থাকা সেলেকাওরা প্রতিপক্ষের জালে বল পাঠান ১৪ মিনিটেই। গেল ম্যাচে ফিনিশিং দক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও এ ম্যাচে তার উত্তর বেশ ভালোভাবেই দিয়েছে দুঙ্গার ছাত্ররা। ২৯ মিনিটে ব্রাজিলের লিডটা দ্বিগুণ করেন লিভারপুল মিডফিল্ডার ফিলিপ কন্তিনহো। ৬ মিনিট পর আবারও হাইতির ডিফেন্স দুর্বল বালির বাঁধের মতো ভেঙে জালের ঠিকানায় বল ঠেলে দেন আলভেরো আগস্টো। বিরতির পর আরো ক্ষুরধার আক্রমণে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গোল খাতায় নাম লেখান গ্যাব্রিয়াল আলমেইডা। এরপরের গোলে হাইতির ডিফেন্স চুরমার করেন লুকাস লিমা। বাংলাদেশের পেশাদার ফুটবল লীগ মাতানো সনি নদদের দেশ হাইতি একের পর এক গোল খেয়ে যখন দেয়ালে পিঠ ঠেকেছে, তখন হাইতিয়ানদের সান্ত্বনা সূচক একটি গোল উপহার দেন জেমস মার্সিলিন। কিন্তু ওই গোলই যে হাইতির শনি ডেকে আনবে কে ভেবেছিল তা। ছেলে খেলায় মেতে ওঠা ব্রাজিলিয়ানরা হাইতির কাছে গোল খেয়ে কাটা খেয়ে নুনের ছিটার মতো তেতে উঠল। আগস্টের জোড়া গোল পূরণ হবার পর শেষটায় কোতিনোর হ্যাটট্রিক করেন অসাধারণ এক ফ্রি কিকে, যা আসরের প্রথম হ্যাটট্রিক। সেই সাথে ৮ বারের কোপা জয়ীদের বিশাল জয় নিশ্চিত হয়। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেএমবি সদস্য এবং রাজধানীর রামপুরা ও তুরাগে ২ ছিনতাইকারী নিহত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে বন্দুকযুদ্ধ। বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার পুরো ঘটনা দেখার কথা স্বীকার করল জব্দ মাইক্রোবাস চালক। জানিয়েছে পুলিশ, আটক সাবেক শিবির নেতার ১০ দিনের রিমান্ড আবেদন। বাংলাদেশের সাম্প্রতিক গুপ্ত হত্যার ঘটনায় ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান। রিমান্ডে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। ব্রিফিংয়ে ডিবি। এবং রমজানে কারসাজি করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়ের।